মন্দিরা, মন্দিরা রে একটা পিয়নের চাকরি পাইছিল, যা হোক বেশি বর্তে চলতেছিল, তুই সেই চাকরিটা ছাড়াই দিলি কেন? আহারে, তোর দীপ ভাইয়ের পিয়নের চাকরিটা তুই এমবেলা ছাড়াই নিলি? তোর বিবেক বুদ্ধি কিছু নাই? তোর জাঙ্গিয়ার মধ্যে ঢুকে গেছিল খবর জোগাড় করতে, গন্ধ শুকতে। আহারে, তুই এমন করে রেজাল্ট দিয়ে তারে সাইটে ফেলাই দিছিস, সে এখন ছটফট কইরা দাপাইয়া মানে চিল্লাইয়া চিৎকার কইয়া চার হাত পা ছড়াইয়া কাইন্দে বাঁচতেছে না। কি যে করলি, নতুন পিয়ন জোগাড় করছিস? আহারে, এই পিয়ন কি সেই পিয়ন হইতে পারবে? ও একজন রেজিস্টার মারা পিয়ন ছিল, বুঝতে পারলি? আহারে, কি সব বিড়ালে খাইছে, তুই এখনো বুঝতে পারলি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কোনো সেলসম্যান কিংবা দোকানদার যদি আগেই বলে দেয় আমার এই জিনিসের কোনো গ্যারান্টি নাই, তোমরা কিনলে কিনতে পারো, বিশ্বাস করে নিয়ে যদি কিনতে পারো গেইনার হতে পারো, কিন্তু কি পাবা লাস্টে কোনো গ্যারান্টি নাই। তাহলে সেই দোকানের মাল কত বিক্রি হবে? প্রথম বিক্রি হবে, ভাববে কম পয়সায় পাচ্ছি নিয়ে যাই, একবারে হামলে পড়ে। কিন্তু যখন মানুষ সত্যতা জানতে পারে তখন আর মাছিও পড়ে না। তা আমাদের দালালের দশা হয়েছে সেরকম, একদম আজগুবি কথা, যা শাগে খায় না, যা মাছে খাটে না, শাগে মাছে কোনোটাই খাটে না, ও সেই সব কথা বলতে বসেছে। আচ্ছা, এই সম্পর্ক অত সহজ, ম্যান্ডির কথা পরে আসছি। এই আমাদের সন্দীপের নাকি পুরুষত্ব নেই, সে নাকি কোনো মেয়েকে খুশি করতে পারবে না, তার বউ চলে গেছে নাকি, সে শারীরিক দিক দিয়ে দুর্বল, ভালোবাসা তো নাই তার মধ্যে, শুধু আছে খাটিয়ে নেওয়ার ক্ষমতা। তা আজকে বলতে বসলো যে সন্দীপের কোনো পুরুষত্ব নেই, তার কোনো শক্তি নেই, অথচ সীমা প্রেগনেন্ট হয়ে গেল, চলে গেল ব্যাঙ্গালোরে খালাস করতে, এই দালালের কথায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরো ফলস। ও জানে এটা পাবলিক খাবে না, তারপরে আবার বলছে সীমার মেয়ের সাথে সন্দীপের বিয়ে হবে। আচ্ছা বলো তো, যার পুরুষত্ব নেই তাকে মা মেয়ে দুজনে মিলে ইয়ে করবে? এ কোনো জায়গায় এরকম হয়? কোনো জায়গায় হয় যে একটা ছেলের সঙ্গে মেয়ে মা দুজনাই ইয়ে করবে? হ্যাঁ, ওর পরিবারে হয়। ওই জন্যই তো শুধু সীমাকে না, অনেককে বলেছে জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক বলেছে, মনে করে দেখো কাকে বলেছে। ও বলে এরকম, ও যখন কোথাও পারে না, মুখে পারে না, হাতে পারে না, কাজে পারে না, তখন এরকম উল্টো পাল্টা বলে। তা সন্দীপের এত ক্ষমতা কবে থেকে হলো রে? তা গাবলা দৌড় মারলো কেন? বুঝতে পারলি? তাহলে সন্দীপের ক্ষমতা আছে। তা বন্ধুরা, সম্পর্ক সবাই সম্মান করতে জানে না। কাউকে ভাই ডেকে সেই সম্পর্কটাকে নষ্ট করা আমরা ওয়াইটিতে দেখেছি ওর কাছ থেকে। আজকে মন্দিরা তার থেকে 10 বছরের ছোট একটা অপরিচিত ছেলের সঙ্গে প্রেম করেছে। আমরা সবাই তাকে ছি করেছি, তাকে নিন্দা করেছি। প্রত্যেকটা মানুষ মন্দিরাকে তখন খারাপ বলেছে, মন্দিরার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, না এই সম্পর্ক আমরা মানি না, তুমি এটা করতে পারো না, তোমার এটা ভালো কাজ নয়। তখন কিন্তু এই দালাল, আরে বাবা মন্দিরা কত ভালো, তার পাদের গন্ধটাও নাকি গোলাপের সেন্ট বেরোয়। সারা ওয়াইটি একদিকে, ও একদিকে মন্দিরার দালালি খেটেছে। দেখো, সেই দালালি খাইটা অন্যায় কাজকে মানে কি বলবো, বালি দিয়া পুরো ঘর বানাইছে, এখন কইতেছে বালি খারাপ, ঘর ভাঙে গেছে, বালি খারাপ, অথচ ওই বালির সাপ্লাইটা ওই দিয়েছে। ও নিজে যে কাজটা ভালো বলে অ্যাপ্রিসিয়েট করেছিল সেই কাজটাকে ও আবার এখন নিন্দা করছে। তাহলে মানুষ কি বুঝবে তোকে? দোগলা। এই ওয়াইটিতে যদি কেউ দোগলা থাকে, তুই হচ্ছিস নাম্বার 1 দোগলা। তুই পক্ষে ছিলি, ভালো কথা, পক্ষে থাকতে থাকতে তাকে বিক্রি করছিলি, তার গোপন খবরগুলো বাইরে আনছিলি, তোকে বিশ্বাস করে যেগুলো বলেছিল যখন শুনেছিলি তখন বেরিয়ে আসতে পারতিস, মানুষ তোকে সম্মান করতো। ওয়াইটিতে না তোর একটা পদমর্যাদা ছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোর কথার একটা দম ছিল, ভাবতো তোর কথা যেগুলো শুনতো লোকে, না ভাবতো না এ খুব একটা মিথ্যে বলে না। কিন্তু কণিকা যখন আছলা বাস নিয়ে একেবারে জায়গা মতো তোকে ঢুকিয়ে দিল না, যখন তোর ভিডিওগুলো তোকে ডিলিট করতে হলো, তুই নিজে স্বীকার করলি যে গোপন তথ্যের খবর নিয়ে তুই ভুল করেছিস, সেদিন থেকে তোর অবনতি শুরু হয়েছে, সেদিন থেকে তোর ডিমোশন হয়েছে। আর এখন সকালে একরকম বলছিস, বিকালে একরকম বলছিস। একবার বলছিস সীমার সঙ্গে সম্পর্ক, সীমা তাকে দিয়ে অনেক কিছু করায়, আবার বলছিস সীমা নাকি
মেয়েকে বিয়ে দেবে। বিয়ে দেওয়ার আগে মা টেস্ট করে দেখছে যে ঠিকঠাক আছে কিনা। তাহলে একটা কথা না আমার মনে পড়ে গেল, আজ থেকে 5 বছর আগে গাবলার মা এসেছিল কি জামাই ঠিকঠাক আছে কিনা দেখতে। প্রথমে মা দেখেছিল, তারপরে হয়তো মেয়ে দেখে সব ঠিকঠাক আছে তো মা, হ্যাঁ 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 আমিও দেখেছি মা সবটা ঠিকঠাক আছে, সেই ভেবে কিন্তু বিয়ে করেছিল। কিন্তু দেখ তারপরেও কিন্তু সেই সন্দীপের সঙ্গে সংসার করতে পারলো না। কারণ যে মেয়েরা এক পুরুষে সন্তুষ্ট না তারা কিন্তু স্বামীর ঘরে বসেই পরকিয়া করবে, আর যখন ধরা পড়ে যাবে তখন দোষ দেবে যে ও পুরুষত্বহীন। তা তোর বিয়ের আগেও কি তোর মা টেস্ট করে নিয়েছিল? কি জানি বাপু, হলেও হতে পারে। নইলে তুই এত মানে একদম জোর দিয়ে বলিস যে সব ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু দেখ হইল না, ফল তোর মা পাইছে, তোর ছোট বোন, কিন্তু তুই পাস নাই। যাই হোক, এবার বলি, মন্দিরা নাকি নতুন পিয়ন ঠিক করেছে, ও চাকরিটা গেছে, ও ছটফট করতেছে। মন্দিরার সঙ্গে সবসময় লাইনে থাকতো, মানে কন্ট্রাক্টে থাকতো, নতুন খবর। এই যে আমরা ফোনে কথা বলি, মন্দিরা যখন আমাকে ফোন করলো হঠাৎ করে, তখন ওর মাকে টাকা দেওয়ার জন্য, দেখ আমি কিন্তু কল রেকর্ড করিনি। প্রমাণ কি রেখেছি জানিস? যে টাকাটা আমাকে পাঠিয়েছে আর আমি যে ওর মার অ্যাকাউন্টে পাঠিয়েছি সেই প্রমাণটা সঙ্গে সঙ্গে মন্দিরাকে সেন্ড করে দিয়েছি। দেখো তোমার টাকাটা এসছে আমার অ্যাকাউন্টে, আমি তোমার মার অ্যাকাউন্টে ফেলেছি, সেই স্ক্রিনশটটা নিপাকেও দিয়েছি, মন্দিরাকেও দিয়েছি। আমার কাজ শেষ, আমার কাছে এটা হচ্ছে প্রমাণ রাখা। কিন্তু আমি তার কল রেকর্ডগুলো, আর আমাদের কাছে না এইসব কথা বলার সাহসী পাবে না মন্দিরা কোনোদিন বলতে পারবে না যে আমি তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবো, আন্টি একটু যোগাযোগ করে দেবে, এই হিম্মত মন্দিরার নেই, যেটা তোর কাছে ছিল। কারণ ও চিনে গেছিল যে তুই কি মাল রে বাবা, তোকে দিয়ে অনেক কিছু করানো যায়, সেই জন্য তোকে কাজে লাগিয়েছিল। তখন তো তার মাথায় পেতনি চেপেছিল, আর সেই পেতনির মধ্যে একা ছিলি, সেই পেতনিকে সাপোর্ট করার জন্য তুই ভূত জুটেছিলি তার কাছে। বলছিস কাজের মেয়েটা হচ্ছে মন্দিরার পিয়ন। অবলীলাক্রমে একটা যে মেয়েটা কোনো সাথে পাচ্ছে নেই, যে পয়সার বিনিময়ে কাজ করে, প্রত্যেক দিন মন্দিরার বাড়ির যে কয়দিন কাজ করে তাকে 250 টাকা করে দিতে হয়, যার সংসার চলে লোকের কাজ করে, সেই মেয়েটার নামেও দুর্নাম করতে তুই ছাড়লি না। ওরা কাজ করে পয়সা পায়, সে মন্দিরার বাড়িতে হলেও, সে আমার বাড়ি করলেও, সে তোর বাড়ি করলেও ওকে কিন্তু 250 টাকা দিতে হবে। গরিব মানুষ পেটের দায়ে কাজ করে খায়। জানি না তার পরিবারে কে আছে কিনা, নিজেকে সুন্দর রাখতে সাহায্য করে। আমার অফিসের একটা মেয়ে, আর ওই মেয়েটার বাপের মানে অফিসের যে একটা মেয়ে আছে, নামটা আমি এখানে বলবো না, সে বললো কি, গীতাদি এই ইতিনা আমার বাপের বাড়ির পাশে খুব ভালো, খুব সরল সিধা, কিন্তু ও একটু সাজে, তো সাজটা দেখে হয়তো ওকে অন্যরকম মনে হতে পারে, কিন্তু ও খুব খুব মন ভালো, কাজের লোক, ওরকম হতে নেই। আজকে শুধু মন্দিরার বাড়ি না, ও যে বাড়িতে কাজ করে সেই বাড়ির লোক না ওকে ছাড়তে চায় না। ও রেগুলার কারো বাড়ি কাজ করে না, ও ডেলি লেবারে কাজ করে। সেই মেয়েটাকে তুই আজকে একটা দোষ ঘাড়ে চাপিয়ে দিলি। তুই একবারও বুঝলি না যে ওই মেয়েটা গরিব মানুষ, যদি এটা নিয়ে বেশি ছড়াছড়ি হয়ে যায়, ওকে হয়তো কাজে নিতে কেউ অস্বীকার করবে, তখন ওর ভাতটা মারা যাবে। তোর শ্বশুর বাড়িতে যে মেয়েটা কাজ করে তার নামে কেউ কোনোদিন ইউটিউবে নোংরা কথা বলেনি। তুই কিন্তু তার অনেক প্রশংসা করেছিস, কেউ কিন্তু বলেনি তোর ভাগ্নের সঙ্গে তোর সম্পর্ক করতে ওই মেয়েটা সাহায্য করেছে, ওই দিদিটা সাহায্য করেছে, কেউ বলেনি। কারণ মানুষের মাথাতে আসে না, যারা গরিব পেটের দায় লোকের বাড়ি কাজ করে তাদের বিরুদ্ধে আঙুল তুলতেও না তোর একবারও বিবিকে বাঁধলো না। তুই বলিস তোর মা বাবা তোকে সত্যি বলার শিক্ষা দিয়েছে, এটাই কি সত্যি বলার শিক্ষা? দেখ কিছুদিন আগে তুই হুলকে খুব চাটলি। প্রথমে ওর ভিডিওটা এনে দেখ ইউটিউবে, ওকে কিন্তু খুব একটা লোকে জানে না, জানে কিন্তু ওর চ্যানেলটাকে অনেকের সাব করা নেই। ও একটা ভিডিও ছাড়লো, তুই ইউটিউবে তোর চ্যানেলে এসে তার তোর চ্যানেলের কমিউনিটিতে তার ওই ভিডিওটা দিলি কি বলে দিলি? মানুষকে জানালি যে এ এখনো আছে এবং তাকে কমিউনিটি দিয়ে তার মন জয় করার চেষ্টা করলি। উদম লাথি খেলি, তোকে বলে দিল স্পষ্ট করে যে আমার ভিডিও কমিউনিটিতে দেওয়ার কথা তো আমি বলিনি, আর কেন দিল? আমার পারমিশন ছাড়া কেন দিল? কি জানাতে চাইছে? সে কি আমার পরিবারের কাছে আমাকে ছোট করার চেষ্টা করছে? ব্যাস,
তুই তো মানতে রাজি না, তুই জোর করেই বললি আমি দিমু, আমার ভালো লাগলে আমি দিমু। দেখ কত বড় বেহায়া তুই, তাই না? কত বড় বেহায়া। তারপরে আবার তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসলে, একটা কি নাতাই পাতি একটা গান গাইলো, ও অসাধারণ অসাধারণ বলে তুই কমেন্ট করলি, তাতেও তুই পাত্তা পেলি না। তোকে যখন পাত্তা দিল না, তোর তলায় আগুন ধরে গেল। সঙ্গে সঙ্গে তুই এখন বলছিস হুল নাকি প্রেমে পড়েছে। পড়তেই পারে, প্রেমে পড়বে না কেন? সে একটা ইয়াং ছেলে, প্রেম করবে, বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক না? তার মাঝখানে আবার জুড়লি। দেখ কত বড় নস্থার মেয়ে ছেলে তুই। ও যদি প্রেমেও পড়ে, সেই প্রেমিকা যাতে তার সঙ্গে সম্পর্ক ঠিক না রাখে, তুই বলে দিলি ওর আগের প্রেমিকা নাকি সোমনাথকে খবর দিত। কি খবর? যে হুলকে নাকি হাত খরচা দিত ওর প্রেমিকা। তাহলে এখানে কি বোঝাচ্ছে? হুল একটা ছাগল, এবং হুলকে তুই ছাগল প্রমাণ করে দিলি যে প্রেম করে মেয়েদের কাছ থেকে হাত খরচ নেয়, নিষ্কর্মা পাঠা একটা রাম ছাগল তুই প্রমাণ করে দিলি। অথচ দেখ, যখন মন্দিরার তলা চাচ্ছিলি, তার জাঙ্গিয়ার মধ্যে ঢুকেছিলি, তখন বলেছিলি ছেলেটা সৎ, নিঃস্বার্থে তাকে ভালোবাসে, তার টাকা পয়সার কোনো চাহিদা নেই, তার চ্যানেলেরও কোনো চাহিদা নেই। অথচ আজকে দাঁড়িয়ে বলছিস সে নাকি পয়সার জন্য প্রেম করেছে। তুই কত রূপার দেখাবি মানুষকে? একটা মানুষকে সকালে যদি বলিস একরকম, বিকেলে আর এক রকম, একবারে মানুষের কাছে পুরো খিল্লি হয়ে গেলি। তোর আক্ষেপ, তোর শ্বশুর শাশুড়ি তোর পাশে থেকে তোকে একটু মানে দাঁড়ালো না তোর পাশে। অসুস্থ, খেতে পারছিস না, কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু তোর মাথায় হাত দিয়ে দাঁড়ানোর কেউ নেই। বুঝতে পেরেছিস বুঝতে? দিন কোথায় গেছে তোর? পাড়ায় থাকিস, সেখানে আত্মীয় স্বজন আছে, ননদের বাড়ি, নিজের মা বাবা আছে 2 স্টেশন পরে। অথচ তোর জ্বর হয়েছে, তোর মাথায় হাত বুলিয়ে দেওয়ার, একবেলা রান্না করে দেওয়ার কেউ নেই। তোর বরকে হোটেলে খেতে হচ্ছে, আর তোর নিজে তো গিলতে হবে, তার জন্য রান্না করতে হচ্ছে। আমার মা যখন সুস্থ ছিল না, তখন প্রত্যেক দিন প্রায় আমার বাড়িতে বাটি আসতো। আমার বোনের বাড়ি অনেকটা দূরে, সপ্তাহে একদিন করে মাংস আনলে, সপ্তাহে একদিন কি 15 দিনে একদিন মাংস রান্না করে আমার মা বোনের বাড়ি পাঠাতো। আমার বাড়িতে রোজ আসতো, বোনের বাড়ি সব মাসে একবার গেলেও যাবে, কিংবা বোন এলে রান্না বান্না করে আমার ভগ্নিপতির জন্য পাঠাবে। যদি শুনতো আমার শরীর খারাপ, সঙ্গে সঙ্গে চলে আসতো। আমার মেয়েদের বলতো আমার কাছে চল, আমি বাড়িতে রান্না করব, তোর মা এখানে অসুস্থ, তোর মায়ের খাবার দিয়ে যাব। এই হচ্ছে মা বাবা, খুব একটা দূরে থাকে না, 2 স্টেশন পর। তোর মা একবারও তোকে দেখতে এলো না। শাশুড়িকে দেখিস না তুই। মরে গেলেও না, নিচে একটা মানুষ মরে পড়ে থাকলেও তোর শাশুড়ি নিচে আসবে না। কারণ তো আছেই, কারণ তাদের বিরুদ্ধে তুই চলেছিস, যেটা বারণ করেছিস সেটাই করেছিস। ইউটিউব করতে তাদের নিষেধ ছিল, করেছিস। তাদের একটা লাইভে তাদের মান সম্মান সবকিছু নিয়ে তুই খেলা করেছিস। তাদের দেখিসনি, তাদের থেকে তুই আলাদা হয়ে গেছিস। যেদিন থেকে তোর টাকা ইনকাম হয়েছে, 2 বছর লকডাউনে তোর শ্বশুর শাশুড়ি তোকে খাইয়েছে, অথচ যেদিন থেকে তোর টাকা ইনকাম শুরু হয়েছে, তুই আলাদা করে রান্না করে খেতে শুরু করেছিস। তারপরে তোর বরকেও তোদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবং উপরে অসুস্থ হলে তুই বুঝিস না, তুই বুঝতে পারিস না। উপরে বুকের ব্যথা, মরে গেলেও তুই টের পাসনি, পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে যেতে হয়েছে। তাহলে কেন তোর এই অসুস্থতায় তোর পাশে এসে দাঁড়াবে? সবে শুরু হয়েছে, চারিদিকটা ফাঁকা হওয়ার সবে শুরু হয়েছে। দেখ দিনে দিনে কি হয়। কিন্তু দেখ কণিকা, মন্দিরা, এদের না, এই যে আমাদের মৌ, আমাদের প্রিয়া, এদের না অসুস্থ হলে দেখার কেউ আছে। বিশেষ করে কণিকা যদি একটু অসুস্থ হয় না, কণিকার শাশুড়ি সব করে নেয় নিজের হাতে। ননদরা এসে ভাই বউকে এমন ভাবে সবকিছু গুছিয়ে দেয়, মনে হচ্ছে যেন ওরা 3 বোন। ভাই বউ ননদ মনে হয় না, এটাই সম্পর্ক। এই সম্পর্ক তুই কোনো দিন গড়তে পারবি না, কারণ সেই মানসিকতাই তোর নেই। একদিন দেখালি বোনের বাচ্চাটাকে, একদম হসপিটালে গিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে তার মুখটা রিভিল করে দিলি, দিয়েছে মনে হয় গুতন সেখান থেকে। সেই বাচ্চাটাকে আর দেখাতে পারলি না। দেখানোর ক্ষমতা নেই, দেখানোর অধিকার কেড়ে নিয়েছে, কারণ একটা অন্যের বাচ্চা, আর তোর যেহেতু বাচ্চা হয় না, সেই বাচ্চাটাকে তুই সোশ্যাল মিডিয়ায় রিভিল করলি। গাদন তো সেরকম খেয়েছিলি। তা তোর মিটআপে যে জামাটা তাকে দেয়া হলো, সেটা দিতে গিয়েছিলি না এখনো তোর কাছে আছে?
জামাটা একটু বড় সাইজের, সেই সাইজের মতো যেদিন হবে সেদিন হয়তো তুই পাঠাবি। ওই বাচ্চাটাকে তো আর দেখালি না, আর দেখেছিস প্রমাণ পেয়ে গেছিস, তুই দেখানোর সঙ্গে সঙ্গে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিল। বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিল, তার শাশুড়ি হয়তো বলে দিয়েছে, না তোমার দিদির চোখটা ডাইনির চোখ, ওকে এইভাবে আর প্রশ্রয় দিও না আমার বাড়িতে, নিশ্চয়ই বারণ করেছে। নইলে তুই আর গেলি না কেন, আর বাচ্চাটাকে আরেকটু দেখালি না কেন, কেমন আছে, তার কোনো আপডেট তুই দিলি না। বুঝতে পারলি, নিজের ঘরেও তোকে ডাইনি মনে করে। তুই বাচ্চার মাদের সঙ্গে পারবি না, সেই বাচ্চাদের টানবি, সেই বাচ্চাদের টানবি। সীমার মেয়েকে কি বললি, ছাগল। আচ্ছা, তোর নিজের মুখটা তুই আয়নায় দেখে ঘোড়ার সাথে মিল পাস, তাই না? একদম ঘোড়ার মতো লাগে। এখন যার জন্য তুই সীমার মেয়েকে ছাগল বললি, সীমার মেয়ে এখনকার দিনের মেয়ে, সবার মেয়ে তো সমান না। যেমন আমার মেয়েরা চুল টুল কাটা, চুল কালার করা ওরা নিজেরাই পছন্দ করে না, ওরাও ছোট পোশাক পরতে ভালোবাসে না। কিন্তু সবাই তো আমার মেয়ের মতো না। এখনকার যে মেয়েরা তারা ছোট পোশাক পরতে ভালোবাসে, চুল কালার করতে ভালোবাসে, সেটা তাদের পরিবারের যদি অমত না থাকে, আমরা কে বলার? আমরা কে বলার? সীমার মেয়ের আগে বিয়ে হয়েছিল, আগে বাচ্চা নষ্ট করেছে, খবরগুলো খুব ভালো দিলি, তাই না? খুব ভালো দিলি। তোর ঘরে কিন্তু বোন আছে একটা, তারও নিশ্চয়ই ওই হয়েছিল, যার জন্য এখনো পর্যন্ত বিয়ে দিতে পারিসনি। অথচ লোকের মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে, সীমার মেয়ের বিয়ে নিয়ে তো খুব চিন্তা, খুব চিন্তা। তা দেখ, তোর বোনের জন্য সম্বন্ধ করার কথা ভাবছিস কোথাও? সন্দীপকে দিবি নাকি? পুরুষ তো, এখন তার কোনো সন্দেহ নেই, একসঙ্গে মা মেয়েকে একবারে ঘোল খাইয়ে দিয়েছে। তাহলে তোর বোনকে দিতে পারিস, যদি বলিস তো কথা বলতে পারি। অবশ্য সীমা তাহলে আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, কারণ তোর বোন সন্দীপের বউ হবে, হারগিজ সীমা এটা মেনে নেবে না। আর সন্দীপের বিয়ের ব্যাপারে অবশ্যই সীমারও কিছুটা পারমিশন দরকার। বর দিদি যে তার নিজের দিদি যেটুকু ভালোবাসা স্নেহ ভাইকে দেয়নি, খেয়াল রাখেনি, সেটুকু সীমার তরফ থেকে এসেছে। আর সন্দীপও তার নিজের দিদিকে ভয় পেয়েছে, ভালোবাসেনি। কারণ ভালোবাসতে গেলে না ভয় থাকলে চলে না। সীমাকে ভয় পায়, কিন্তু তার মধ্যেও কিন্তু ভালোবাসাটা বেশি আছে। আর সন্দীপের মা সীমাকে নিজের মেয়ের মতোই দেখে। এটার মধ্যে এই সম্পর্ক তুই বুঝবি না, কারণ এই সম্পর্ক তুই কোনোদিন করতে পারিসনি। ইউটিউবে যে তোকে দিদি বলে সম্মান করত, যে তোকে মাথায় করে রাখতো, তাকে তুই প্রস্তাব দিয়েছিলি। তার অত সুন্দর একটা বউ, তার বউকে তুই হোটেলে পাঠিয়ে দিচ্ছিস। বুঝতে পারলি? একটা গৃহবধূ, সে কোথাও আসে না, কোনো ভিডিওতে তার ভিডিও নিয়ে সে মশগুল, তার স্বামীর ভিডিওতে কোনোদিন তাকে দেখা যায় না। সেই ছেলেটার বউকে তুই হোটেলে পাঠিয়ে দিচ্ছিস। যাই হোক বন্ধুরা, ও সবার সঙ্গে এরকম করেই চলে, ওর পাশে কেউ নেই। ও মরলেও, মরার সময় ওর বর না থাকলে পাশে জল দিতে কেউ আসবে না। ওর শেরু তখন কি করবে? জল তো গ্লাসে করে দিতে পারবে না। কারণ আমাকে মরার কথা বলেছে, তাই আমি ওকে বলি যে ও যখন মরবে তখন জল তো পাবে না। শেরু তখন ঠ্যাং তুলে ওর মুখে মুতে দিয়ে বলল, মা খা, তোর মুখে মুতি যাবে, জল যাবে না। বুঝতে পারলি? সবার কমেন্ট বক্সে ঘোরাঘুরি করে, তাহলে মাঝে মাঝে তো ওর কমেন্ট বক্সেও তো আমাদের ঘুরতে হয়। তাহলে চলো আমি দেখি কত সুন্দর সুন্দর কমেন্ট ওর বক্সে এসেছে। কারণ ও সবসময় বলে যে ওর কমেন্ট বক্সে যারা খারাপ কমেন্ট করে তারা নাকি সবাই পতিতা, তারা অ্যাবনর্মাল। আর ও আমাদের কমেন্ট বক্সে যারা ওর হয়ে কথা বলে, মানে খারাপ কথা বলে, তারাও নাকি একই রকম। তাহলে যারা পতিতা, যারা নোংরা, তাদের ভিডিওর ভিউ পয়সাটা ঘরে নিস কেন? যারা ওকে ভালোবাসো না, ওকে দেখো না, যারা ওকে, তাহলে প্রমাণ হয়ে যাবে কটা লোক ওকে ভালোবাসে। তোকে ভালোবাসে না যারা, তারা দেখে বেশি, কারণ তোর মানে নোংরামিটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে সেটা তারা দেখতে যায়। যা চলো, প্রথম কমেন্ট সুজাতা মজুমদার, আজকাল বিয়ের কোনো বয়স হয় না বলে নামটা লিখেছে। সবাই তো গাবলা কিংবা ম্যান্ডির মতো নয় যে 18 বছর বয়সে বিয়ে করে বসে থাকবে। যারা চাকরি করে তারা এমনিতেই অনেক লেটে বিয়ে করে, তাদের বিয়ে না করলেও চলে। বিয়ে করলে কি আছে? এখন অনেক মেয়ে আছে বিয়ে করছে না, কারণ বিয়ের মধ্যে অনেকেই মজা খুঁজে পায় না। যদি কোনো মেয়ে বলে আমি বিয়ে করব না, সেখানে কার কি বলার আছে? তার বাবা মারই কিছু বলার নেই। মেয়েটা যখন চাকরি করছে, এখানে সীমার মেয়ের কথাই বলেছে, মেয়েটা যখন চাকরি করছে, তার বিয়ে কবে হবে সেই সিদ্ধান্তটা একান্ত তার উপর, তার বাবা মারও জোর খাটে না। কারো চেহারা নিয়ে বলা তোমার সাজে? তুমি নিজেকে কি ঐশ্বর্য রায়? না, ঐশ্বর্য রায়েরও থেকে সুন্দরী ও। ওর গায়ের রংটা ফর্সা, ও কি মনে করে? কি ওর গায়ের রংটা ফর্সা? ও অতটা ফর্সা কিন্তু না, রক্ত নেই বলে অতটা ধবধবে দেখায়, শুধু ফর্সাটাই, তাছাড়া কিছু না।
মনে হয় যারা সামনে থেকে দেখেছো, মনে হয় কঙ্কালের উপরে সাদা একটা চামড়ার প্রলেপ দেয়া, আর মুখের শেপটা সবাই ওকে ঘোড়ামুখী বলে, একদম ঠিক বলে। আর যেরকম ভাবে জামা কাপড় পরে সে তো সেটাই পরবে। তুমি কন্ট্রোভার্সি করতে এসেছো বলে যা ইচ্ছা তাই বলো না। 23টা লাইক পড়েছে, আমি একটা দিয়ে দিলাম। এই যে আমি বললাম জামা কাপড় পরাটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে, তার রুচির উপর নির্ভর করে। আগে কি বলতো, আপন রুচিতে খাওয়া, পর রুচিতে পরা। এখন কিন্তু তা হয় না। এখনকার অনেক মেয়ে তারা ছোট পোশাক পরতে ভালোবাসে, তাদের পরিবারের সেরকম ছাড় আছে, তারা পরে। তার গার্জিয়ানরা যদি মেনে নিতে পারে তারা তাদের বাড়িতে থাকছে, তাহলে তোমার কোথায় সমস্যা? তোমার কোথায় সমস্যা? পোশাক, ছোট পোশাক পরলেই যে সে খারাপ হবে তা না। অনেক সময় ঘুমটার আড়ালে খ্যামটা নাচও আমরা দেখি। আর একজন কমেন্ট করেছে, সবাই ওয়ার্ক ফ্রম হোম দরজা বন্ধ করেই করে, যেটা যাতে আউটসাইডের কোনো ডিস্টার্বনেস না হয়। তুমি জব করোনি তাই ওয়ার্ক কালচার তোমার মগজে ঢুকবে না, নোংরা চিন্তায় ঢুকবে। অ্যাকচুয়ালি যখন আমি জিজ্ঞেস করেছিলাম সীমার মেয়েকে যে এখন তো চালু হয়ে গেছে অফিসে কাজ করা, তোমার ওয়ার্ক ফ্রম হোম এখনো আছে কেন? বললো আমাদের কোম্পানিতে এই লকডাউনের সময় থেকে যে চালু হয়েছে না, চালুটা এখনো ওরা মানে তোলেনি, সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে। আর আমি সেদিন সঞ্জয়ের লাইভে মনে হয় দেখছিলাম, এই একটা মেয়ে কমেন্ট করেছিল যে সে সীমার মেয়ের সঙ্গেই চাকরি করে, এবং যখন কলকাতায় চাকরি করতো সীমার মেয়ে, সে কিন্তু সীমার মেয়ের সঙ্গেই থাকতো, একই কোম্পানিতে জব করে। এখনো সেও কিন্তু এই ঘরে বসেই কাজ করছে, তাদের কোম্পানিটা এখন ঘরে বসেই জব করা, মানে তাদের ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কিন্তু কোম্পানিটা চলছে। তাহলে যে মেয়েটা কমেন্ট করেছিল সে তো আমরা কাউকে চিনি না, তাহলে তোর মগজেটা আসবে কি করে যে সীমার মেয়ে কি চাকরি করে? যারা এই সব চাকরি বোঝে তারা জানে। আসলে নিজে তো কোনোদিন চাকরি করিসনি, আর তোর বাড়িতেও তোর 14 গোষ্ঠীতে কেউ চাকরিয়াল আছে কিনা সন্দেহ আছে। 3 বোন তোরা কেউ সরকারি চাকরি পাসনি। তোর বাবা একটা ওষুধের দোকানে কর্মচারী, আর মা লোকের বাড়িতে কাজ করে। আর নাকি আমাকে বলেছিলি যে লাইনে কাজ করে, তোর মা তো ওই লাইনের মাসি রে। তাহলে তোরা কি করে চাকরির মর্ম বুঝবি? যেমন আমার চাকরিটাকে বলেছিলি চুলের চাকরি, বুঝতে পারলি? একটা এই চুলের চাকরি জোগাড় করে দেখা, বুঝবো তো দম আছে। একজন বলেছে নাম ধরে, প্লিজ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, তুমি সব কথা খারাপ সুন্দর করে বলতে পারো, তুমি সব কথা খুব সুন্দর করে বলতে পারো, তোমার সেই পার্টস আছে, সুন্দর করে এগিয়ে যাও, তুমি পারবে। আরে খারাপ কথা না বললে ভিউ হয় না, তো ভিউ হয় না, কারণ ওর যারা ভিউয়ার্স তারা নোংরাটা শুনতে বেশি পছন্দ করে। প্রথম থেকে গালি গলাজ, ওই নোংরা কথা, এইসব শুনেই তো ওর চ্যানেলটা দাঁড়িয়েছে না। ও আমাদের মতো ভদ্র কথা বললে ওর ভিডিও কেউ দেখবে না, তাই আবার ফর্মে ফিরে আসছে। দেখতে পাচ্ছ না, নিজেই বলেছে যে ভালো বললে তোমরা আমাকে ভিউ দেবে না, ফালতু কথা বলে ওর মাথা নষ্ট কেন করছো? বরঞ্চ তুমি এক কাজ করো, ওর ভিডিও দেখতে যেও না, কারণ ও এখন আরো নোংরা হবে, কারণ ভিউটা তো তুলতে হবে না। একজন একটা দারুণ কমেন্ট করেছে, আগে চুম্মাটা দিয়ে নিলাম, তার কমেন্টটা পড়ি। সীমার মেয়ে যদি শর্ট পরার কারণে সিনালি হয়, তাহলে তো নাম ধরে বলেছে সন্দীপের নিজের দিদি রুমালি, হ্যাঁ ও সিনাল, সেও শর্ট পরে, কি গুরু লজিক ঠিক আছে না? রুমালি যেসব পোশাক পরে একবার দেখে নিস, তুই দেখেছিস তো, তাকে তো দারুণ ভালোবাসিস বাবা, সম্মান করিস, তোকে খুব ভালোবাসে, তোর সঙ্গে যোগাযোগ আছে নিশ্চয়ই। তার সীমার মেয়ে যদি শর্ট পরে সিনালি হয়, তাহলে সে তো সিনালির মা রে, সে আরো খারাপ, এখান থেকে একটা সরু ফিতে এলা পড়ে। কি জবাব দিবি? দারুণ কমেন্টটা করেছে। তা চলো আজকে আর বেশি হাজাবো না, এই কটা কমেন্টে আরো কমেন্ট আছে, রেখে দিলাম, পরে কাজে লাগবে। কি বস, লজিকে কথা হচ্ছে তো? টাটা, সিনালিকে নয়, আমার ভিউয়ার্সদের জন্য।